বিয়ে কবে করছো? কি প্ল্যানিং রয়েছে? বাবা আমি আমি অ্যাকচুয়ালি আমি কিছু বলবো গান নিয়ে কিছু আসবে আমি চমকে গেছি। I need a companion to get married to, so সেই জন্য সেরকম কাউকে পাওনি এখনো? সেটা ব্যক্তিগত। তো তার মানে পেয়েছো? না আমি এরকম কিছু কনফার্মেশন দিচ্ছি না। তো এটা খুব খারাপ, এগুলো খুব খারাপ। ইউ জাস্ট ট্রিকিং মি ইনটু আনসারিং দিস কোয়েশ্চেন। কাউকে কখনো দুঃখ দিয়েছো? মনে হয়েছে যে মানে আমার জন্য সে সত্যিই কষ্ট পেল? আমার প্রেমে অনেকে পড়েছে, মানে এটা শুনতে খুবই অ্যারোগেন্ট মনে হলো, কিন্তু মানে এটা হয়েছে, মানে এটা মানে তারা প্রকাশও করে ফেলেছে। তো সেই কারণেই বলবো যে এটা হয়েছে, বাট সেই জিনিসটা যেহেতু খুব বেশি আমার দিক থেকে এগোয়নি। তো তুমি চাও তোমার যে লাইফ পার্টনার হবে সেও রোমান্টিক হবে ততটাই? হলে ভালো, না হলে কি করে অ্যাডজাস্ট করবে? না হলে আমি একা পাহাড়ে ঘুরতে চলে যাব তাকে ফেলে দিয়ে। খুব ইচ্ছে করছে খুব ভালো একটা জায়গা, একটা রোমান্টিক ডিনার ডেটে যাওয়ার, কিন্তু সে বুঝতেই পারছে না। রোম্যান্সের আইডিয়াটা সবার কাছে খুব আলাদা, মানে এটা যে একই রকম সংজ্ঞা হবে তার তো নয়। যদি বলা হয় তোমার পছন্দের 3 জন শিল্পী কে? এই মুহূর্তে মাথায় যে 3টা নাম ফ্ল্যাশ করছে, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, আশা ভোসলে। কি কি প্ল্যান রয়েছে গান নিয়ে? কিভাবে ভাবছো নিজেকে আগামীতে? আগামী দিনে আমার যেমনি গান লেখার কাজ কিছু নতুন নতুন আসছে, বিকজ আমার হ্যাঁ জুনুনের মিউজিক লঞ্চে ওদিন গেছিলাম, সবাই আমার লিরিক্সের প্রশংসা করলো, শুনে খুব ভালো লাগলো, কারণ গান লিখবো কোনোদিন ভাবিনি। অন্বেষা, এই প্রশ্নটাও তুমি অনেকবার শুনেছো যে বিয়ে কবে করছো? কি প্ল্যানিং রয়েছে? বাবা আমি অ্যাকচুয়ালি আমি কিছু বলবো গান নিয়ে কিছু আসবে আমি চমকে গেছি। হ্যাঁ, এখন মানে বিগত লাস্ট 4-5 বছর ধরে তো মিডিয়া এই প্রশ্নটা করছে আমাকে। কবে করছি মানে এটার উপরে টাইম ফ্রেম কি করে বলবো, মানে অবভিয়াসলি প্রথমে তো I need a companion to get married to, so সেই জন্য সেরকম কাউকে পাওনি এখনো? সেটা ব্যক্তিগত। তো তার মানে পেয়েছো? না আমি এরকম কিছু কনফার্মেশন দিচ্ছি না। তো এটা খুব খারাপ, এগুলো খুব খারাপ। ইউ জাস্ট ট্রিকিং মি ইনটু আনসারিং দিস কোয়েশ্চেন। তো ওরকম টাইম ফ্রেম বলাটা একটু মুশকিল এখন থেকে, বাট কারণ ওয়ার্কলোড আর অনেক কিছু এরকম কমিটমেন্টস আছে। কারণ আমার মনে হয় যে আই বিলিভ ইন দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ। আমি বিয়ে আমার মনে হয় যে সামাজিকভাবে এরকম একজন কম্প্যানিয়ন জীবনে এসছে, তাকে অ্যাকনলেজ করা, আমার মনে হয় যে এটা খুব সুন্দর একটা জিনিস, এবং সেটাতে আমি বিশ্বাস করি না এরকম কিছু ব্যাপার নেই। বাট আমার লাইফে ওরকম কিছু ম্যান্ডেটরি নেই যে আমাকে এই বয়সের মধ্যে এটা করতে হবে, বা এই বয়সের মধ্যে এটা করে ফেলতেই হবে, বা করতেই হবে যেভাবে হোক, ওই জিনিসটা নেই। বাট all I can say is if you find a good person, as in somebody who is compatible with you, who understands your needs and vice versa, তুমিও যার সঙ্গে অ্যাডজাস্ট করতে রাজি, তো এরকম একটা বোঝাপড়ার জায়গায় জীবনে যদি আসি, তখন নিশ্চয়ই বিয়ের কথা ভাববো। খানিকটা বলে দিয়েছো, তবে আরেকটু ব্রিফলি যদি জানতে চাই, মনের মানুষ কেমন হবে এগুলো বাদ দিয়ে, এই কম্প্যাটিবিলিটি এগুলো বাদ দিয়ে এরকম হবে? কেমন হবে মানে ওরকম তো এটা মানে কাস্টমাইজ করাটা খুব মুশকিল, এবং কাস্টমাইজ করার কিছু দেখো আমার কিছু জিনিস, 2-3টে জিনিস খুব ইম্পর্ট্যান্ট। এক মানুষের প্রতি বিশ্বাস, ট্রাস্ট, এবং আমার যেহেতু ক্যারিয়ার খুব ডিমান্ডিং, সে যদি অন্য প্রফেশনের হয়, সে যদি সেটা বুঝতে পারে এবং আমার কম সময় দিতে পারাটাকে যদি সে গ্রেসফুলি অ্যাকসেপ্ট করে, আমার মনে হয় সেটাতে আমিও খুশি থাকবো। এরকম কিছু জিনিস, আমিও তার প্রফেশনকে বুঝে চললাম, সেও আমার প্রফেশনকে বুঝে চললো, এই জিনিসগুলো একটু নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং, সেই জায়গাটা যদি রোবাস্ট হয়, আমার মনে হয় সম্পর্কটা এরকম বেসিক কয়েকটা পিলার থাকে, সেইগুলো ভালো থাকলে আমার মনে হয় বাকি ছোট ছোট টুকটাক প্রবলেমস ওইগুলো সবাই সলভ করে নিতে পারে। মানে কেউ আমরা এত ইনসেন্সিটিভ মানে ইনসেন্সিবল নই,
যে ওগুলো সলভ করে নিতে পারবো না, ছোটোখাটো কিছু সমস্যা দেখা দিলে। তো বেসিক কিছু জিনিস, তার বাদে একটু আমার মনে হয় যে আই হ্যাভ ডিসেন্ট সেন্স অফ হিউমার, তারও অল্প থাকলে দুজনে একটু হেসে খেলে থাকতে পারবো। কারণ একটা মানুষকে দীর্ঘদিন সহ্য করতে হলে তো একটু সঙ্গে যদি তার সঙ্গে হাসতে না পারি, একদম। খুব মুশকিল। কারণ ঝগড়া তো হবেই, ঝগড়া তো ইজ ইনএভিটেবল। দুটো, ইফ টু ইন্ডিভিজুয়ালস আর কামিং টুগেদার, আর টু ডিফারেন্ট ওয়ার্ল্ডস, তাদের নিজস্ব বিলিফ সিস্টেম আছে, তাদের বড় হওয়াগুলো আলাদা। তো তাদের অনেক জায়গায় লাইক মাইন্ডেড তারা হলেও কিছু জিনিস তো আলাদা হবেই। তো সেই জায়গাগুলো তারা কিভাবে মিটিয়ে নিচ্ছে, তো ওইগুলো ইম্পর্টেন্ট। তো ওইগুলো জীবনে যদি আসে ওই ফেজটা, তখন বুঝতে পারবো যে আমি পারছি কিনা। ওকে, আচ্ছা, কখনো ব্রেকআপ হয়েছে তোমার? হয়নি? কাউকে কখনো দুঃখ দিয়েছো, মনে হয়েছে যে মানে আমার জন্য সে সত্যিই কষ্ট পেল? আমার এরকম প্রেমে incident অনেকে হয়েছে? পড়েছে, মানে এটা শুনতে খুবই অ্যারোগেন্ট মনে হলো, কিন্তু মানে এটা হয়েছে, মানে এটা মানে তারা প্রকাশও করে ফেলেছে। হুম, তো সেই কারণেই বলবো যে এটা হয়েছে। বাট সেই জিনিসটা যেহেতু খুব বেশি আমার দিক থেকে এগোয়নি, তো সেই জিনিসটা কুড নট প্রসিড এনি ফার্দার। মানে আরো বেশি প্রসিড করলে তখন হার্ট ব্রেক হবে, বা হার্ট ব্রেক হওয়ার মতো একটা পরিস্থিতি হয়, তো সেই জিনিসটা হয়নি। বাট ভালো লাগা, কাউকে চার্মিং লাগলো, বা অনেকের সাথে দেখা হয়, তাদের কারুর ব্যক্তিত্ব ভালো লাগলো, কারুর কাজ কাজ দেখে মুগ্ধ হলাম, তো এই জিনিসগুলো তো খুবই স্বাভাবিক। দ্যাট ডাজ নট হ্যাভ টু বি আ রিলেশনশিপ অর ডেটিং নেসেসারিলি। সো সেইটা হয়। বাট আমি নিজে জানি, মানে জেনে শুনে কারুর খারাপ লেগেছে আমার জন্য, সেটা আমার নলেজে নেই। এখন জীবনে তো সবাইকে প্লিজ করা Please সম্ভব করা না। সম্ভব নয়। তো সেটা যদি আমি আনইনটেনশনালি করে থাকি কারোর সাথে, তার জন্য আমি খুব সরি। বাট কারোর যদি আমার কারণে খারাপ লেগে থাকে, বাট আই হ্যাভ ট্রাইড টু অ্যাভয়েড সাচ সিচুয়েশনস, যেখানে আমি একটা এমন কিছু করবো যেটা থেকে অন্য কারোর হার্ট ব্রেক হবে। একদম। তুমি পার্সোনালি কি খুব রোমান্টিক না? ভেরি রোম্যান্টিক, ওকে, ভেরি রোম্যান্টিক। তো তুমি চাও তোমার যে লাইফ পার্টনার হবে সেও রোমান্টিক হবে ততটাই? হলে ভালো, না হলে কি করে অ্যাডজাস্ট করবে? না হলে আমি একা পাহাড়ে ঘুরতে চলে যাব তাকে ফেলে দিয়ে। এই ধরো তোমার খুব ইচ্ছে করছে খুব ভালো একটা জায়গায় একটা রোমান্টিক ডিনার ডেটে যাওয়ার, কিন্তু সে বুঝতেই পারছে না, তুমি বলার পরেও সে বলছে না আজ থাক, তখন কিভাবে রিয়াক্ট করবে? কষ্ট হবে? মানে দেখো, রোম্যান্সের আইডিয়াটা সবার কাছে খুব আলাদা, মানে এটা যে একদম। একই রকম সংজ্ঞা হবে তার তো নয়। মানে আমার আজকে মানে একটা ফাঁকা দিন পেয়েছি, আমার হয়তো এরকমও মনে হতে পারে যে আমার পার্টনারকে বললাম যে একটুখানি ম্যাগি করে দাও আমাকে, ম্যাগি Okay. খেতে খেতে সিনেমা দেখবো একটা, বা থ্রিলার ক্রাইম সিরিজ দেখবো। তো সেইটাও ক্যান বি আ নাইস কোজি থিং ফর মি। মানে ডাজন্ট হ্যাভ টু বি সামথিং ফ্যান্সি, মানে হুম হুম। কোথাও বাইরেই যেতে হবে কোনো ফ্যান্সি জায়গায়, বা ক্যান্ডেল লাইট ডিনারই করতে হবে, সেটা করলেও ক্ষতি নেই। কিন্তু মানে সেটা না হলে আমি খুব দুঃখে থাকবো, ওরকম কোনো ব্যাপার না। মানে I can be happy with very little things in life. বাহ। আম, এবারে বাকি কোশ্চেন্স গুলো র্যাপিড ফায়ার রয়েছে একটা লম্বা, তার আগে একটা গান শুনে নি। আচ্ছা, ফায়ারিং তারপরে শুরু তারপরে হবে, শুরু হবে। তার আগে একটুখানি। ওকে, কি গাওয়া যায়? বাংলাই গাই। ওকে। ওই দিন আমার বাবা খুব এফএম শোনে, গাড়িতে লতাজির একটা গান হচ্ছিল, আমারও খুব প্রিয় গান। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরিছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরিছে, তোমাকে আমার মনে পড়েছে। খুব গরম পড়েছে বলে গাইলাম এটা। কিন্তু মানে আমি ভাবছি বাইরে মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে, তার মধ্যে এই গানটা, সেটাই আমি ভাবছিলাম, দেখলাম গানটা শেষ হয়ে গেল। যাই হোক, চলে আসে এবারে র্যাপিড ফায়ারে। ওকে ওকে। তোমার প্রথম প্রেম? প্রথম প্রেম, মিউজিক। এটা খুব একদম ক্লিশে না আনসার, বাট আমি এটাই দেবো। ওকে। ভালো বন্ধু? মা। তোমার কাছে ভালোবাসা কি? কনসিস্টেন্টলি কারুর যত্ন করা এবং কারুর থেকে যত্ন নেওয়া। বোথ। হুম। রাজনীতি?
দেশের স্বার্থে অনেক কিছু করা, কিন্তু আনফর্চুনেটলি সেই সংজ্ঞাটা এখন পাল্টে গেছে। অভিমান? প্রেমেরই আরেকটা প্রকাশ। পুরস্কার না মানুষের ভালোবাসা? মানুষের ভালোবাসা। স্পষ্ট বক্তা হিসেবে থাকতে বেশি পছন্দ করবে না নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করবে? স্পষ্ট বক্তা হিসেবে থাকতে, ওটা ঠিক আমার পছন্দের উপর নির্ভর করে না, মানে ওটাই আমি। কিন্তু অনেক পরিস্থিতিতে মানে এখন দেখতে পাই যে রাইচাসনেস এবং জাস্টিস এই কনসেপ্টগুলো ভীষণ অবসোলিট হয়ে যাচ্ছে। তখন মনে হয় নিজেকে গুটিয়ে রাখাটাই হয়তো ওয়াইজ ডিসিশন, সিচুয়েশন বাই সিচুয়েশনের উপর। কলকাতা না মুম্বাই? কলকাতা। অলওয়েজ কলকাতা। আচ্ছা, ফুচকা না বিরিয়ানি? ফুচকা। এই রে, বিরিয়ানিও খুব পছন্দ, হট করে বলে ফেলেছি। দুটোই দুটোই? দুটোই। একটা চুজ করতে বললে? খুব গরম এখন, ফুচকাটাই বেটার এখন মানে এটা এখনের জন্য। হ্যাঁ। এমনি তুমি কি খুব ফুডি? ফুডি বলতে আমি মানে আই এম 90% ভেজিটেরিয়ান। সো হ্যাঁ। আচ্ছা, মানে এটা কি ছোটবেলা থেকেই নাকি? ছোটবেলা থেকে না, এটা পরবর্তীকালে আমাকে প্রচুর ট্রাভেল করতে হয়, তো সেই জন্য আমি রিয়েলাইজ করলাম পরে যে ভেজিটেরিয়ান খেলে অনেক লাইট থাকা যায়, ইটস ইজি টু ডাইজেস্ট, এবং আমি ভেজিটেরিয়ান খেতে ভালোবাসি। মানে বাঙালি খাবারের মধ্যেও এত রকম সুন্দর সুন্দর ভেজ আইটেম আছে, তো আমি ভালোবেসে খাই। মানে ওরকম ডায়েটের পারপাসের আমি বলছি না, আমি ভালোবেসেই খাই, মানে বাই চয়েস। আই লাইক টু স্টে আ ভেজিটেরিয়ান, পুরোপুরি নই বাট। পাহাড় না সমুদ্র? পাহাড়। পাহাড় ভালোবাসো, ঘুরতে ভালোবাসো? প্রচন্ড। ওকে। সব থেকে ইন্টারেস্টিং রিউমার নিজেকে নিয়ে কি শুনেছো? ইন্টারেস্টিং রিউমার দ্যাট আই এম ম্যারিড টু সাম আইটি প্রফেশনাল। অলরেডি শুনে ফেলেছো এটা? এরকম একটা বললাম, আরো অনেক আছে, আরো অনেক রয়েছে। আরো কয়েকটা আছে। তোমার লাইফে সব থেকে প্রাউড মোমেন্ট কি? প্রাউড মোমেন্ট, ওয়ান অফ দ্য মোমেন্টস আই উড লাইক টু চেরিশ ইজ মিটিং লতা মঙ্গেশকর। তো সেটা একটা মানে আমার জীবনে এটা হবে আমি ভাবিনি, এরকম একটা মুহূর্ত। এটা আমি একটু এলাবোরেট করো, মানে আমরাও জানতে চাইবো। এটা যখন আমি রিয়ালিটি শোতে ন্যাশনালসে পার্টিসিপেট করতে যাই, তখন বড়দের সিজনটা শেষ হচ্ছিল। ওদের গ্র্যান্ড ফিনালেতে এরকম একটা সেগমেন্ট ছিল যেখানে লতাজি আসবেন। তো তারপরেই যেহেতু বাচ্চাদের সিজন শুরু হবে, তো বাচ্চাদের মধ্যে 4-5 জন বাচ্চাকে সিলেক্ট করেছিল ওরা, যে তোমরা ওনাকে স্টেজে নিয়ে আসবে, এবং আমরা সবাই লতাজিরই কোনো আইকনিক গান, 5টা গান 5 জনকে দেওয়া হয়েছিল, আমরা গেয়েছিলাম অল্প অল্প। তারপরে উই ব্রিং হার অন স্টেজ, শান দাদা অ্যাঙ্কারিং করছিল। তো তখন অ্যাকচুয়ালি ওনার পা ছুতে পেরেছিলাম, আশীর্বাদ নিতে পেরেছিলাম। তো ওনাকে একদম একই স্টেজে দাঁড়িয়ে পাশাপাশি এরকম ডিস্টেন্সে দেখতে পাওয়া, এবং ওটা একটা মারাত্মক ব্যাপার আর কি। একদম সত্যি তাই। আচ্ছা, যদি তোমার বিয়ের জন্য স্বয়ম্বর করা হয়, 5 জন কাকে কাকে রাখবে সেই তালিকায়? কাকে কাকে রাখবো মানে আই ডোন্ট নিজেকেই রাখতে হবে। মানে পছন্দের সে যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে। বাট আমি তো মানে আমি ধরো ভীষণ অমিতাভ বচ্চনের ফ্যান, আমি তো বিয়ে করবো না তাকে। রাখতেই পারো। যদি সে জিতে যায় খুব মারাত্মক বিপদ হয়ে যাবে তো। সেরকম 5 জন কাকে কাকে রাখতে চাইবে? আমি অ্যাকচুয়ালি যাকে বিয়ে করব তাকে বলে রাখবো একটা ট্রিক, যাতে সেই জেতে। বাকি ট্রিকটাও বলতে হবে কিন্তু, কি ট্রিক? এই রে, আমি তো ভাবিনি এরকম কিছু। কাদের রাখবো? আচ্ছা, সিন্স ইটস আ ফলস স্বয়ম্বর, এরকম কিছু হচ্ছে না, আমি যাকে ইচ্ছে রাখতে পারি। সো ঋত্বিক রোশন, সোনু নিগম, আর কাকে রাখা যায়? ভালো কাউকে পাওয়াই যাচ্ছে না। আরো 3 জন আছে, সাজেস্ট করো না পাত্র। তুমি রাখবে তো, তুমি যে কাউকে রাখতে পারো। আমার হচ্ছে তো যে কাউকে রাখতে পারি। কাকে রাখা যায়? সবারই বিয়ে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, দরকার নেই, সেও থাকতে পারে অবশ্য। হ্যাঁ, আমি তো যাদের কথা বলেছি, I just somehow want to get rid of the list. যাদের অ্যাডমায়ার করি এরকম যে কেউ হতে পারে। ওকে, জাভেদ আলী। তারপরে এই রে, আমি তো জাভেদ ভাইয়া বলি, এ বাবা কি বিচ্ছিরি শোনালো কথাটা।
কি বলে, অমিতাভ বচ্চন তো ছিলই, ধর্মেন্দ্র, বাহ, ওয়াও, এটা একটা ভালো চয়েস পেয়েছি। বিনোদ খান্না। পুরোনো দিনে চলে গেলে অমনি হ্যাঁ। ভাবলে এই জনারটা থেকে বেরিয়ে একটু পুরোনো চলে হ্যাঁ, যাই, হ্যাঁ। সেফেস্ট আনসার হবে সব থেকে। Absolutely. Vinod Khanna is not there, so late Vinod Khanna. So একদম। হ্যাঁ। যাই হোক, এই প্রশ্নটা অনেকটা ইলাবোরেট হয়ে গেল, র্যাপিড ফায়ারের মতন তাড়াতাড়ি হলো না, তো হ্যাঁ, এটা হ্যাঁ। একটুখানি মিসফায়ার হয়ে গেছে। হ্যাঁ। এনিওয়ে, আমরা নেক্সট যেটা, তোমার তো পছন্দের শিল্পী অনেকেই রয়েছেন, হুম। অনেকের সঙ্গে কাজ করেছো এবং প্রত্যেকেই তার তার জায়গায় সময়ময় নিজেদের জায়গায় ভীষণ প্রসিদ্ধ। তো তোমার তবুও যদি বলা হয় তোমার পছন্দের 3জন শিল্পী কে, কাদের নাম নেবে? এই মুহূর্তে মাথায় যে তিনটে নাম ফ্ল্যাশ করছে বলি, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, আশা ভোসলে। না, তুমি সিনেমা দেখতে ভালোবাসো, খুব। তোমার পছন্দের নায়ক কারা রয়েছেন? আমিরজির কথা তো একটু আগেই বলেছি, হুম। মানে উনি বারবার আমার কনভারসেশনে চলে আসেন, মানে এত ভার্সেটাইল একজন আর্টিস্ট। আমিরজি আছেন অবশ্যই, অল টাইম ফেভারিট। বাকি ফেভারিটগুলো একটু পাল্টে পাল্টে যায়। আই থিঙ্ক সামবডি আমাদের জেনারেশন খুব পছন্দ করে এরকম একজন অ্যাক্টরের মধ্যে আমার মনে হয় রণবীর কাপুর একজন সাংঘাতিক ভার্সেটাইল হুম হুম। অ্যাক্টর। সো হিজ যদিও আমি খুব হার্ডকোর ফ্যান নই রণবীর কাপুরের, বাট ওনার অভিনয় আমার খুব ভালো লাগে। সো রণবীর কাপুর ইজ দেয়ার। শাহরুখ খানের কিছু ছবি খুব ভালো লাগে, ইরফান খান, তারপরে পঙ্কজ ত্রিপাঠী, নওয়াজুদ্দিন সিদ্দিকী, সো মাধুরী দীক্ষিত, রানী মুখার্জি, অনেকের নাম মিস করে যাচ্ছি, মানে প্রচুর এখন দেয়ার আর সো মেনি গুড অ্যাক্টার্স, মানে যারা পপুলার প্রসিদ্ধ তাদের কথা তো আর জানি আমরা, কিন্তু এরকম অনেক অ্যাক্টার আমরা দেখছি উঠে আসছে ফ্রম দিস জেনারেশন, যারা ভীষণ ভীষণ প্রমিসিং। আই থিঙ্ক ফ্রম মাই জেনারেশন, ফ্রম মাই এজ গ্রুপ, আই থিঙ্ক আলিয়া ভট্ট ইজ ভেরি ভেরি ডাইনামিক, আই উড সে। আচ্ছা, যখন কাজের ফাঁকে নিজের জন্য সময় পাও, মানে খানিকটা বলে না মি টাইম, যে একদম আজকে কাজের প্রেশারটা অনেকটা নেই, আমি খানিকটা সময় পেয়েছি নিজের জন্য, তখন কি করতে পছন্দ করো? অনেক সময় কিছু করি না, তখন ওটাই হচ্ছে সবচেয়ে ভালো মি টাইম। কারণ সবসময় রুটিনের মধ্যে এত অ্যাক্টিভিটি থাকে যে ইটস অলসো নাইস টু বি ইনঅ্যাক্টিভ সামটাইমস, সো দ্যাট ইজ দ্য বেস্ট কাইন্ড অফ রেস্ট আই ফিল। সো আই সেট আইডল, বা কোনো হয়তো একটু বই পড়লাম, বা বই পড়াটা অনেক দিন একটু পরপর লেজার পেলে তখন বই পড়ি, বা মার সাথে কোনো সিনেমা দেখলাম, কোনো সিরিজ দেখলাম, একটা স্ট্রেচ 2-3 দিন ফাঁকা পেলে, বা একটু ইভিনিং ওয়াকে গেলাম, এরকম। তখন মি টাইম মানে আমার একটুখানি এরকম, বা নিজে হয়তো রেয়াজের সময় একটু বাড়ালাম, ওকে। বা একটু নিজের পছন্দের গান শুনলাম। নাহলে গান এমনিতে গান নিয়েই কাজ বলে খুব একটা বেশি গান শুনি না, তো তখন নিজের এনজয়মেন্টের জন্য যে গান শোনাটা বলে আর কি, সেটা তখন একটু শুনলাম। আচ্ছা, এরকম মানে তখন নিজের ভালো লাগার কাজগুলো করার হ্যাঁ, চেষ্টা করো আর হ্যাঁ। কি। আচ্ছা, যখন তুমি গান রিয়ালিটি শো থেকে গান গাইতে শুরু করেছিলে, আর এখন এতগুলো বছর পর নেম অ্যান্ড ফেম সঙ্গে সঙ্গে এটা বেড়েছে, তো এই ফেমটাকে এখন কতটা এনজয় করো? ফেমটা ভালো লাগে। ফেমটা যখন আমি শিল্পী হিসেবে কোথাও যাচ্ছি, মানে কোনো ইভেন্টে যাচ্ছি, কোথাও অ্যাপিয়ার করছি, কোনো মিউজিক লঞ্চ, যেখানে অন্বেষাদি আর্টিস্ট হিসেবে যাচ্ছি, সেখানে সবাই এসে কথা বলছে, বা শোতে মানুষজন ইন্টারাক্ট করছে, সেখানে ভিড় জমে যাচ্ছে, দেখে চিৎকার করছে, সেই উন্মাদনাটা ভালো লাগে। এবং এমনিও কোথাও পাবলিক প্লেসে গেলে যখন কেউ খুব গান তোমার ভালোবাসি এসে বললো, সেটাও ভালো লাগে। এখন অবভিয়াসলি মানে আমি তো শাহরুখ খান নই যে মানে আমি যেখানেই যাব ভিড় হয়ে যাবে, এবং আমার মনে হয় যে দিস হোল প্যাপারাজি থিং ইজ ভেরি মাচ খানিকটা এই জিনিসটা মেড আপ। এবং ফেমের যে এই বিষয়টা এখনকার দিনে, কারণ আগেকার দিনে মানুষজনের সিনেমা আর্টিস্টদের এবং গানের লোকেদের অনেকের মুখই চিনতো না মানুষজন। আমার মায়ের কাছে শুনেছি যে দীর্ঘদিন কিশোর কুমার, মোহাম্মদ রফিকে কেমন দেখতে জানতোই না, গলা শুনে ভাবতো যে একে হয়তো এরকম দেখতে হবে। সো তখন একটা এই আইডিয়ালাইজেশনের ব্যাপার ছিল। এখন তো এই স্পেকুলেশনটা নেই, এখন তো সিনেমা আর্টিস্টদের ইউটিউব খুললেই দেখা যায়। আগে তো যতদিন না তাদের মুভি বেরোচ্ছে দেখা যেত না। তো এই যে ব্যাপারটা, বা কোনো ম্যাগাজিন সেরকম কোথাও ট্যাবলয়েডস ছাড়া দেখা যেত না, সো এখন তো খুব ইজি অ্যাক্সেস না। সো
সেলিব্রিটিরা সবার ঘরে ঘরে চলে এসছে, সো ওই স্পেকুলেশনটা নেই, ইটস নট অ্যাসপিরেশনাল। এখন মানুষজনরা তাদেরকে অনেকটা পাশের মানুষ হিসেবেই ভাবে, তো হয়তো ম্যাক্সিমাম এসে দুটো ছবি তুলবে, বা কেউ বেশি পাগল হলে হয়তো 4টে ছবি তুলবে, সো তার বেশি ওরকম কিছু হয় না। সো ইটস ভেরি মাচ এনজয়েবল। হ্যাঁ, কোথাও একটু হয়তো একবার হয়েছিল যে আমি আশাজির ইন্টারভিউ নিতে গেছিলাম গ্র্যান্ড হোটেলের বাইরে, সেজে গুজে ছিলাম ন্যাচারালি, তখন দেখে খুব বেশি ভিড় হয়ে গেছিল, মব হয়ে গেলে তখন গন্ডগোল হয়, বাট আচ্ছা, টিল দ্য টাইম ইট ইজ ম্যানেজেবল, ইট ইজ নাইস। সেটা এনজয় করো সেই হ্যাঁ, মোমেন্টে। সেই মোমেন্টে ভালোই লাগে। ওকে, এবারে একটা গান শুনবো, তবে এটাই শেষ নয়, গানের পরে একটা গান দিয়ে তো আমরা আজকে আমাদের আড্ডাটা শেষ করবো, তবে এখন একটা গান শুনবো, তারপরে আরো বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে তোমার জন্য। আচ্ছা, ওকে ওকে ওকে। আয় 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 রে তোরা, আয় আয় শিখবি ওরা, দিন এসেছে রাঙতামোড়া, রাতেরই কোলে বর্ষারি মতো নেমে আসে ঝিরি ঝিরি, কত রং বাহারি সব যায় রে ছাপিয়ে, ফোটে হাসি হাসি মুখে মুখে, যেন ভরসা ভরসা জাগে বুকে, যারে যারে যা তোরা দৌড়ে যা, গারে গারে গা, আজ আনাচে কানাচে আলো মেখেছে সবাই, আয় 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 রে তোরা, আয় আয় শিখবি ওরা, দিন এসেছে রাঙতামোড়া। আহা, কি অপূর্ব গানটা। এখনো পর্যন্ত এই গানের জগতে এসে সব থেকে বেস্ট অ্যাডভাইস কি পেয়েছো, আর কার কাছ থেকে পেয়েছো? বেস্ট অ্যাডভাইস আই থিঙ্ক আমাকে ইন্দ্রদীপ দাশগুপ্ত কম্পোজার এবং শঙ্কর মহাদেবনও একবার বলেছিলেন যে ডোন্ট লিসেন টু শ্রেয়া ঘোষাল, স্টপ লিসনিং টু হার অ্যাটলিস্ট ফর আ ফিউ ইয়ার্স নাও। একদম শুরুর দিকে, তখন আরও বাচ্চা আমি, তো আই অ্যাকচুয়ালি স্টপড লিসনিং টু হার, অ্যান্ড ফর মেনি ইয়ার্স আমি তার আগে প্রচণ্ড বেশি শুনতাম, তো এই হ্যাবিটটা তারপরে ত্যাগ করার পর আমার শোনার অভ্যেসটাই চলে গেল। তারপর অবভিয়াসলি আবার ইন দ্য রিসেন্ট পাস্ট এখনও আবার অবভিয়াসলি শুনি, বাট সেই অভ্যেসটা আমার দীর্ঘদিন ছিল যে আমি ডেলিবারেটলি শুনতাম না শ্রেয়া দিদির গান। তো আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ ভেরি ইউজফুল অ্যাডভাইস ফর মাই ক্যারিয়ার। ওকে, আগামী দিনে কি কি প্ল্যান রয়েছে গান নিয়ে, কিভাবে ভাবছো নিজেকে আগামীতে? আগামী দিনে আমার যেমনি গান লেখার কাজ কিছু নতুন নতুন আসছে, বিকজ আমার হ্যাঁ জুনুনের মিউজিক লঞ্চে ওদিন গেছিলাম, সবাই আমার লিরিক্সের প্রশংসা করলো, শুনে খুব ভালো লাগলো, কারণ গান লিখবো কোনোদিন ভাবিনি, তো ভালো লাগছে, সবার দেখে ভালো লাগলো। তো এনকারেজ করছে বলে এখন মনে হচ্ছে যে হ্যাঁ লেখাটাকেও আরো সিরিয়াসলি পারসিউ করা উচিত। সো লিরিসিস্ট হিসেবেও কিছু কাজ করছি, হিন্দি বাংলাতে ইন্ডিপেন্ডেন্ট গান তো আমি নিজের গান অনেক সময় নিজেই লিখি, বেশিরভাগ সময়। ভবিষ্যতে কিছু ভালো মানে রাইটার আমাকে এখন যোগাযোগ করে যে আমার সুরে যারা লিখতে চায়, এরকম রাইটারদের সঙ্গেও কোলাবরেট করতে চাই, কারণ আমার মনে হয় যে না হলে ক্রিয়েটিভিটিতেও একটা কোথাও স্ট্যাগনেন্সি চলে আসে, যে মানে সবই যদি আমি করতে থাকি সারাক্ষণ, তো সেই কারণে আলাদা আলাদা ক্রিয়েটিভ মাথা যদি আমার সঙ্গে যুক্ত হয় আমার কাজের পরিধিটাও বাড়বে। তো সেরকম কিছু কাজ ইন্ডিপেন্ডেন্টলি করার ইচ্ছে আছে। তাছাড়া বিভিন্ন ল্যাঙ্গুয়েজে প্লেব্যাক তো চলছেই, সেরকম কিছু রিলিজেস আছে, বাংলা, হিন্দি, তেলেগু, তামিল, আলাদা করে মেনশন করছি না, তো সেরকম কিছু রিলিজেস আছে। এবং আমার পার্সোনালি একটা খুব ইচ্ছে আছে, যেমনি হামসাজের মতো একটা প্রজেক্ট হঠাৎ করেই হলো, হামসাজ না হলেও মানে স্টেজে বা এরকম ধরনের জিনিস, যেটা ব্রডওয়ে মিউজিক্যালের কনসেপ্ট, যেটা একটা নাটকে আমরা দেখি যে গান হচ্ছে জমজমাট, যেটা বিদেশে ব্রডওয়ে মিউজিক্যালের একটা অলরেডি চল আছে, সেই জিনিসটাকে যদি ভারতবর্ষে আরো বেশি করে রিইনফোর্স করা যায়। এখন অনেক শিল্পীরা করছেন, এবং এনএমএসিসিতে এরকম কিছু সুন্দর সুন্দর ব্রডওয়ে নাটক হয়, মুগলে আজম হয়, যেগুলো মানুষ টিকিট কেটে দেখতে আসে। তো এরকম কিছু জিনিস যেগুলোতে সিঙ্গাররা সুযোগ পাবে বা অ্যাক্টররা সুযোগ পাবে একটা প্ল্যাটফর্মে এসে স্টেজে অভিনয় করার, সেখানে অরিজিনাল গান থাকবে, এরকম কিছু প্রোডাকশন যদি আমি নিজে করতে পারি, নাথিং লাইক ইট, বা এরকম প্রোডাকশনের যদি আমি নিজে পার্ট হয়ে থাকতে পারি, আমার মনে হয় যে এইগুলো কিছু পাথ ব্রেকিং কাজ হয়ে থাকবে আমাদের দেশের জন্য। আদারওয়াইজ
গান গাইছি, নতুন গান রিলিজ হচ্ছে, সিনেমা হচ্ছে, এগুলো তো রোজই হচ্ছে। তো এইগুলো কিছু পাথ ব্রেকিং কাজ হয়ে থাকতে পারে। একদম তাই। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, মানে যেগুলো নিয়ে তুমি এগোচ্ছ বা এগোনোর পরিকল্পনা করছো সেগুলো থ্যাংক ইউ সো সফল হোক। মাচ। তবে একটা গান শুনতে শুনতে আজকে আমাদের আড্ডাটা শেষ করব। তবে তার আগে আজকে যারা আমাদের ভেন্যু পার্টনার তাদেরকে থ্যাংক ইউ ফার্নিটেল স্টুডিও, যেখানে বসে আজকে আমাদের দেবী আনলিস্টের এই শুটিং হচ্ছে বা রেকর্ডিং হচ্ছে। আর এছাড়া আমাদের গিফটিং পার্টনার রয়েছে বি মতিরাম সিলভার জুয়েলারি এবং বাঞ্ছারাম, মিষ্টি মানেই বাঞ্ছারাম, তাদের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার তোমার জন্য। থ্যাংক ইউ। সো ফার্স্টলি আমি সেটা একটু ডেলিভার করে দিই। মানে এটা র্যাপিড ফায়ারে ভালো না পারফর্ম করলেও এটা পাওয়া যায়। থ্যাংক ইউ। পাওয়া যায়। মাইক্রোফোনটা একটু হ্যাঁ। সরিয়ে নিতে পারো, পরে আবার নিয়ে নিচ্ছি। ইটস ফর ইউ। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। অ্যান্ড মিষ্টি তোমার জন্য। ছাড়া ওয়েট লিফটিং করা যাবে। ওকে। গানে গল্পে আড্ডায় অন্বেষার সঙ্গে তো দারুণ একটা সময় আমার কাটলো। আপনারা যারা দেখছেন আজকের এই এপিসোড বা আমাদের পার্ট ওয়াইজ যে এপিসোডগুলো এসছে অন্বেষার সঙ্গে আড্ডার, সেই এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে বা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেবী আনলিস্টের সঙ্গে থাকবেন। তবে এখানেই শেষ নয়, একটা গান শুনতে শুনতে আজকে আমাদের এপিসোড শেষ করছি। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, এতটা সময় খুব তুমি ভালো দিলে। লাগলো। এবারে Okay. কি গান শুনছি বলো, লাস্ট ওয়ান। ওকে, আমি এর আগেরটা তো বাংলা গেয়েছি, তাহলে আমার হিন্দি প্লেব্যাক গুলোর মধ্যে আমার একটা পছন্দের গান হচ্ছে সীতারামম ছবি থেকে টাইটেল ট্র্যাকটা, তো সেটা শোনাচ্ছি। ও सीता तेरा रहूंगा वादा है, इश्क मुझे थोड़ा नहीं है ज्यादा है, आओ थामो जरा हाथ मेरा, लेके चलो तुम्हें हम सफर, दोनों रहे जहां साथ मिलके, ढूंढे तेरा मेरा वो शहर, तेरा जहां मेरा जहां अब एक है, नहीं जुदा होगा ओ रामा, तुझे ही रब माना है जन्म जन्म, तुझे ही मैंने पाना है, चेहरा तेरा मेरे सामने हो, मुझसे बोले मेरी ये नजर, दुनिया दिखे मुझे सारी तुझ में, तेरा होने लगा जो असर, मैं हूँ तेरी तू है मेरा, सदियों तक यही लिखा होगा, ओ सीता तेरा रहूंगा वादा है, ओ रामा तुझे ही रब माना है। আহা, কি অসাধারণ গানটা। গানটা শুনতে শুনতে মনে হলো আমি যে তোমার এক লাইন শুনবো না আমরা। এটা যে রিয়ালিটি শোতে যবে গেছিলাম তারপর থেকে সবাই আমার ভাবি না যে আমার গলা এটা মানুষ শুনে শুনে থকে যায়নি না, একটুও থকে যায়নি। আবার শুনলে মনে হবে একদম ফ্রেশ শুনছি। থ্যাংক ইউ। থ্যাঙ্কস টু প্রীতম this is দাস, the last শ্রেয়া ঘোষাল one. এন্ড এমজি শ্রীকুমার, যারা এই গানটার অরিজিনালস এর পেছনে আছে, এত সুন্দর একটা গান ইন্ডাস্ট্রিকে দেওয়ার জন্য। আমি যে তোমার, শুধু যে তোমার, मेरे ढोल ना सुन, मेरी चाहते तो फिजा में बहेंगे, जिंदा रहेंगे होके फना, तनन तुम तनन तुम तनन तुम तनन तुम, ताना देरे देरे ना, मेरे ढोल ना सुन, मेरे प्यार की धुन, আমি যে তোমার